সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরজি শারমিন কুয়াশা ক্লাসিকে। শুরু হয়ে গেছে আজকের কুয়াশা ক্লাসিক, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে আরজি শারমিন। আজকে যে গল্পটি শুনবো সেটা লিখেছেন ভূতম প্যাঁচা, আর আজকের গল্পের নাম হচ্ছে হরর অফ ইসাবেলা, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প, যার নাম হরর অফ ইসাবেলা। কি আশ্চর্য, ওরা তো বলেছিল আমাদের এখানে রিসিভ করার জন্য লোক আসবে, গাড়িও পাঠাবে। আহা, তোমার ফোনটা অন করে তোমার নতুন অফিসে একটা কল দাও না, তাহলেই তো হয়। Mr. Anwar. Yes, I am. Hello, sir. I'm Richard from Oranet. I'm here to receive you guys. Oh, that's great. So, where is our Sarika? Saem? আসো। মিসেস আনোয়ার, নতুন দেশে আপনাকে স্বাগত। কি এখন তো খুশি? আপনার দুঃখ এখন কমেছে? আমার চাকরিটা থাকলে তো 8 বছর আগে আমরা মলদ্বীপসে ট্রান্সফার হয়ে যেতে পারতাম। ওরা তো আমাকে কান্ট্রি হেডও বানাতে চেয়েছিল। আয়শা, 8 বছর আগে তো আমাদের বাচ্চাগুলো ছোট ছিল, তখন তো ওদের মায়ের দরকার ছিল, তাই না? কেন শুধু মা, কেন বাবা হিসেবে তুমিও তো বাড়ি থাকতে পারতে, ওদের টেক কেয়ার করতে পারতে। হ্যাঁ, তখন আমি বাসায় থাকতাম আর সোসাইটি আমাকে বলতো যে বউ জামাইকে পালে। আয়শা, আমরা বাংলাদেশে থাকতাম, ওটা ওয়েস্টার্ন কোনো দেশ না যে সমাজ বা আত্মীয় স্বজন বলতে কোনো বালাই নাই। শোনো আয়শা, তোমার এই ফেমিনিজমের নামে এই ওমেন ওভার এম্পাওয়ারমেন্টের মনোভাবটা এবার বদলাও। ফেমিনিজম মানে সমতা, ওমেন ওভার এম্পাওয়ারমেন্ট না। আমি জব করেছি তখন তুমি ঘর সামলেছেও, এখন এদেশে এসেছি, যদি কখনো আমার চাকরি না থাকে তুমি জব করো। কেন আমি তোমার চাকরি না থাকলে চাকরি করতে যাব কেন? এখন কেন করতে পারবো না? তোমার যা খুশি তুমি তাই করো, গিয়ে যাও। নতুন বাড়িতে পৌঁছানোর পর দরজায় একটা বোর্ড ঝুলাই দিও, কিডস ফর সেল। Whoa, Mr. Anwar. You cannot do that here. You cannot sell your kid in this country. Richard, in which designation you are in this company? Sir, I am assigned as your new driver. So definitely, I have much awareness and knowledge more than you. That's why they make me the country in charge. Sorry, sir. I didn't mean that. Richard, you don't worry. He's joking. We Bengali usually express our emotion by yelling on each other. They are not going to sell us. তোমার এত পাকনামো করতে হবে না, তোরা সবগুলো একই রকম, একদম মায়ের জিন পাইছিস। Sir, I'm extremely sorry. It's okay. You drive carefully. বাবা, ক্ষুধা লাগছে। বাবা, এই বাবা। এখন কেন? যা তোর ফেমিনিস্ট মাকে বল খাবারের ব্যবস্থা করতে। কেন? তোদের সমাজ উদ্ধারকারী বাবার কি হয়েছে তাকে বল। এই সংসারে তো অর্থমন্ত্রী উনি। মা থামো না। দেখো মা, এবার তুমি ঝগড়া শুরু করছো। কিউ শুড সে সরি। যাক, অ্যাটলিস্ট বাচ্চাগুলোর মাথায় একটু হলেও বুদ্ধি আছে। হ্যাঁ, কারণ ওদের আমি পেলে পুষে বড় করেছি। আর কুটুস শোনো, তোমার এত পাকামি করা লাগবে না। সারিকা, তুই আর কথা বলিস না, না হলে পরে বাসায় গিয়ে আমাদেরকে রান্না করতে হবে। এই সরি। এই কুটুপুটুর বাবা, আম সরি। এই ওরানেটের কান্ট্রি ইনচার্জ আনোয়ার সাহেব, আম সরি। হইছে, থামো। কই নতুন একটা জায়গায় আসলাম, আমরা সেলিব্রেট করব। আচ্ছা ঠিক আছে, হইছে, বললাম তো সরি। এখন চলো, সবার ক্ষুধা লাগছে, কোথাও গিয়ে আগে একটা কিছু খেয়ে নেওয়া দরকার। আমি তো আগেই যেতে চাইছিলাম। আচ্ছা চলো। রিচার্ড, ইজ দেয়ার এনি রেস্টুরেন্ট ইন দিস রোড? Yes, sir. There will be one. So first, go there. We will have food all together. Certainly, sir. Thank you. ওরা সবাই মিলে একটা রোড সাইড রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিল। রিচার্ড ছেলেটা প্রথমে আনোয়ার সাহেবের পরিবারকে দেখে একটু ঘাবড়ে গিয়েছিল, আর ঘাবড়াবেই না কেন, এমনভাবে ঝগড়া দেখালে যে কেউ ঘাবড়ে যেত। কিন্তু সায়েম আর সারিকা ভাগ্যিস সময় মতন সামলে নিয়েছিল। আসলে ওর বাবা মায়ের এসব ছোটোখাটো ঝগড়ায় ওরা অভ্যস্ত। আসলে ঝগড়া বলাটা ভুল হবে, বরং ওই যে তখন ওরা বলল খুনসুটি, এটাই বলা ঠিক হবে।
আনোয়ার সাহেব আর আয়েশা সিদ্দিকার বিয়ে হয়েছে স্কুল, কলেজ আর ভার্সিটি জীবনের লম্বা চওড়া প্রেম জীবন পার করে। অবশ্য ওদের সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, কিন্তু যৌবনে পাড়া দিয়েই ওরা বুঝে গিয়েছিল যে ওনাদের বন্ধুত্ব নামের খাঁচার মাঝে কখন যেন ভালোবাসার দুটো পাখি এসে ধরা দিয়েছে। ব্যাস, তারপর আর কি, চুটিয়ে 6 বছর প্রেম করা, আর তারপর যখন দুজনে চাকরিতে ঢুকে পড়লো, দুবাড়ির লোকেরা ওদেরকে ছাগল বাঁধা বেঁধে বিয়ে করিয়ে দিল। আর শুরু হয়ে গেল সেই থেকে আনোয়ার আয়েশা দম্পতির টোনাটনির সংসার। কিন্তু যত যাই বলেন না কেন, এখনও কিন্তু ওদের দুজনের মধ্যে সেই ছোটবেলার আনোয়ার আর আয়েশাকে খুঁজে পাওয়া যায়। আর সেই ব্যাপারটা আরও প্রখর হয় যখন ওরা ঝগড়া করে। আর ওদের 2 ছেলে মেয়ে ছোটবেলা থেকেই বাবা মায়ের এই কার্টুন টাইপের ঝগড়া দেখে অভ্যস্ত। একটা পরিপূর্ণ সুখী পরিবার যাকে বলে, তা আনোয়ার আয়েশা দম্পতির পরিবারকে বলা যায়। কিন্তু কখনো কখনো চরম সুখেও নজর লাগে। এমন কিছু ঘটে যায় যা মানুষের জীবনে এমন এক দাগ কাটে যা তারা কখনোই ভুলতে পারে না। আনোয়ার আজ তার সম্পূর্ণ পরিবার নিয়ে জার্মানির অস্টিন নামের একটা জায়গায় এসেছে বাংলাদেশ থেকে। ওরা নেট কোম্পানির কান্ট্রি ইনচার্জ হিসেবে। কোম্পানি থেকে ওদেরকে একটা বিশাল বাংলো বাড়ি দেওয়া হয়েছে শহরের থেকে একটু দূরে। সে বাড়ির দিকেই যাচ্ছে ওরা। অবশ্য বাড়িটা যে খুব দূরে অরানেটের অফিস থেকে তাও না, 15 মিনিটের ড্রাইভওয়ে। কিন্তু এই 15 মিনিট হয়তো আনোয়ারের কাছে 15,000 কিলোমিটার দূরত্ব মনে হবে খুব শীঘ্রই। এই আনোয়ার, আমাদের বাড়িটা তো শহর থেকে বেশ দূরে। এইখানে কি আমরা ছাড়া আর কেউ থাকে, নাকি এই গহীন অরণ্যে শুধু আমরাই থাকবো? আরে না না, এটা একটা প্রাইভেট প্রপার্টি। মানে এটা জঙ্গলের মাঝেই, কিন্তু এখানকার 10 কিলোমিটার এরিয়া ওরানেটের। আর আমাদের ছাড়াও এখানে আরও 3-4টা ফ্যামিলি থাকে। বাবা, এখানে তো অনেক ঠান্ডা লাগতেছে। আমরা কি রাতে সোয়েটার পরে ঘুমাবো? আরে না না, আমাদের স্টোরেজ আউট হাউসে নিশ্চয়ই কাঠের টুকরা রাখা আছে। সায়েম, বাবা চলো তো আমরা দুজন মিলে ফায়ার প্লেসের জন্য কাঠ নিয়ে আসি। বাবা, আমিও যাব। হ্যাঁ, আর আমি একা ঘরে থাকি। এই, আমিও যাব। তাহলে তো ভালোই হলো, চলো সবাই মিলে একসাথে গিয়ে উডলক নিয়ে আসি। আয়েশা, তুমি 2টা টর্চ নিয়ে নিও তো। আনোয়ার, চারদিকে এত শব্দে তো মনে হচ্ছে একেবারে হরর কোনো বাড়িতে চলে আসছি। মা, আমাদের সাথে বাড়িতে 2-1 পিস ভূত থাকলে কিন্তু ভালোই হবে। আমরা যখন স্কুলে আর কলেজে চলে যাব, তুমি কিন্তু ওদের সাথে টাইম পাস করতে পারবে। তুমি ওদেরকে দিয়ে গ্রসারি আনতে পারবে। বাবা, ওইটা কিসের শব্দ? ও, ওইটা একটা পুরনো গির্জা, অনেকটা পরিত্যক্ত। ওখানে একটা ঘন্টা আছে, বেলা 12টায় আর রাত 12টায় 2বার বাজে। ভাইয়া শোন, আমরা কাল ওই গির্জায় ঘুরতে যাব। ব্যাপারটা কিন্তু থ্রিলিং। ওকে। এই, কিসের ওকে? হ্যাঁ, কোনো গির্জা ফির্জায় ঘুরতে যাওয়া লাগবে না। শুনলে না, বাবা বললো ওটা পরিত্যক্ত। পরে ওখানে গিয়ে হাত পা ভেঙে তারপর আসবি তোরা। না মা, আমরা যাব। নতুন জায়গায় আসছি, আর ঘুরে দেখবো না? বাবা, তুমি মাকে কিছু বলো না। আহা আয়েশা, তুমি ওদের সাথে এমন করছো কেন? এখানে আমরা থাকবো, আশপাশটা ওদের চিনতে হবে না? এই, তোরা কাল ঘুরে আসিস, কিন্তু হ্যাঁ, সন্ধ্যার আগে আগে কিন্তু বাড়ি ফিরে আসবি। আহা, কি সুযোগ্য পিতা, বাচ্চাদেরকে স্বেচ্ছায় পাঠাচ্ছে গির্জায়। যা, তোরা কাল থেকে নামাজ কালাম সব বাদ দিয়ে হালেলুয়া গাওয়া শুরু করিস। আয়েশা, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি তো বেশি বেশি করতেছি, আর তুমি কি করতেছো? আচ্ছা বাবা, ঠিক আছে। সারিকা, সায়েম, কাল থেকে যেন নামাজ মিস না হয়। আর সায়েম, 3-4 কিলো দূরে একটা মসজিদ আছে, ওখানে কিন্তু 1 ওয়াক্ত নামাজ হলেও পড়তে হবে, ঠিক আছে? আর সারিকা, তুমি বাসায় নামাজ পড়বে। এই যে, আর আপনি? আরে বাবা, আমার অফিসের কাছেই মসজিদ আছে, আমি ওখানে পড়ে নেব। এখন কাঠের টুকরোগুলো নিয়ে ঘরে চলো তো। যেভাবে শেয়াল ডাকছে, এতক্ষণে 2-1 পিস ঘরে না ঢুকলেই হলো। আর ঠান্ডাটাও অনেক বেশি। এই চলো চলো, সবাই তাড়াতাড়ি ঘরে চলো।
মা, আই এম হোম। মা তাড়াতাড়ি খেতে দাও, আমরা ওই চার্চটাতে ঘুরতে যাব। সারিকা, এই গাধি, কই তুই? ওঠ, এই গাধি ওঠ। যাবি না চার্চ দেখতে? ভাইয়া আমরা কি এখনই যাব? আরে হ্যাঁ, ওঠ, তাড়াতাড়ি ওঠ। আমি তো লাঞ্চ করি নাই। আমিও করি নাই। চল একসাথে খেয়ে নিই জলদি। বাবা বললো না সন্ধ্যার আগে ফিরতে হবে, এখন অলরেডি 3টা বাজে। চল তাহলে তাড়াতাড়ি খেয়ে বেরোয় পড়ি। এই হনুলুলু, রাস্তাটা কিন্তু স্লিপারি, দেখিস আবার স্লিপ করে পড়ে যাস না। আমি ভিএনসির স্কাউট গার্ড ছিলাম, আর সে আমারে আসছে পাহাড় চড়া শেখাইতে। আইসে শো অফ করতে। সর। সারিকা, জানিস আমার কলেজে একটা মিউজিক ক্লাব, একটা ড্রামা ক্লাব আর স্পোর্টসের জন্য একটা বড় মাঠ আছে। কি বলিস? হ্যাঁ ভাইয়া, আমাকে নিয়ে যাবি তোর কলেজে প্লিজ 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 প্লিজ। আমার স্কুলটা কি ফালতু জানিস? জানিস মেয়েগুলো ছোট ছোট স্কার্ট পরে। হ্যাঁ, তো তুইও পরবি, তোর স্কুল ড্রেস তো হাফ স্কার্ট। বাই দ্য ওয়ে, তুই স্কুল ড্রেস বানাতে দিছিস? হ্যাঁ, মা আর আমি গিয়েছিলাম, কিন্তু কাহিনী ওইটা না। আমার ক্লাসের মেয়েরা যে সাইজের স্কার্ট পরে, ওই সাইজের স্কার্ট পরলে বাবা আমাকে বাসা না, এই দেশ থেকেই বের করে দেবে। এই তোর ক্লাসের মেয়েগুলো কি হট আছে, মানে লাইন মারা যাবে? ইউ উইশ। আমার ক্লাসের মেয়েগুলো তো মেয়ে, আর ছেলেগুলো পুরো জাংকুক আর ক্রিস এভেন্সের ভাই ব্রাদার। তোর ভাত ওইখানে গলবে না। এই ভাইয়া, ওই যে দেখ, ওইটা না চার্চটা? দেখে তো ওটাই মনে হইতেছে। চল যাই। হ্যাঁ চল। এই ভাইয়া দাঁড়া তো। বড় একটা পাইন গাছে ঝুলে থাকা ধারালো কিছু একটা লেগে সারিকার বাজুতে সাথে সাথে কেটে গেল। অনেক গভীরভাবে কাটেনি, কিন্তু দরদর করে রক্ত গড়িয়ে পড়লো সারিকার হাত বেয়ে। কিরে ঢেপি, তুই হাত কাটলি কি হবে? আরে ওই গাছটা থেকে কি যেন একটা ধারালো লাগলো, সাথে সাথে একদম কেটে গেল। তারা তো দেখি দেখি দেখি। এই যে দেখ। আরে তোরে না, কিসে কাটছে ওটা একটু দেখি। কত খারাপ রে তুই, আমার হাত না দেখে তুই কিসে কাটছে সেটা দেখা নিয়ে ব্যস্ত। আরে গাধি, কিসে কাটছে সেটা না দেখলে বুঝবো কেমনে? লোহালক্কর হলে তো আবার টিটেনাস দেওয়া লাগবে। কিরে এটা কিরে, আবার একটা শুয়ের মতো বেরোয় এসে। দেখ, একটা কটন বলের মতো। আর এই যে শুয়ের মতো, এইটাতে মনে হয় তোর হাত কাটছে। রাখ তো তুই এটা, তুই আসলে আমাকে বোন মনে করিস না, নাহলে আমার হাত না দেখে তুই গুপ্তধনের সন্ধানে চলে যাচ্ছিস। আর শোন, এখানে আসার আগে যে আমাদের টিটেনাস সহ আরও কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেটা কি তোর মনে নাই? ওইসব বাদ দে, কিন্তু এই জিনিসটা কি? দেখে তো একটা পুরনো কটন বলের মতো লাগতেছে, কিন্তু এটার মধ্যে ওই তার কাটার মতো। এটা কি সুই না পিন, কি এটা? আমার তো মনে হয় সুতার বোল আর সুই। বাদ দে তো, টিটেনাস যেহেতু দেয়া আছে তাইলে আর এত প্যারানে আর কি আছে। কিন্তু এই কটন বলেই গাছের, মানে এই পাইন গাছের কুঠুরির মধ্যে কে রাখলো এই গভীর জঙ্গলে? ধুর ছাড় তো, চল সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াতাড়ি চার্জটা দেখে ফেরত চলে যাই। আজকে ওখানে যাবি? হাতটা তো কেটে ফেললি, নাকি বাসে চলে যাবি? আরে না, আসছি যখন দেখেই যাই, আর খুব একটা বেশি কাটে নাই। ঠিক আছে চল তাইলে। ফাইনালি। সারিকা, কি বড় চার্চ রে এটা। দেখ ওই যে ঘন্টাটা, এটাই মনে হয় গতকালকে রাতে বাজতেছিল। কিন্তু ভাইয়া, এমন গভীর জঙ্গলের মাঝে এত বড় চার্চ কেন? হতে পারে আগে এই চার্চের আশেপাশে অনেক ঘনবসতি ছিল, প্রাকৃতিক দুর্যোগ ফুর্যোগের কারণে হয়তো বা পুরো গ্রাম খালি হয়ে গেছে। ভাইয়া চল ভেতরে যাই। যাবি? চল। You cannot go in. You are bleeding. ছাড়ুন, I mean leave me, let me go. Hey, who are you? Leave us alone.
Let her go. Oh, am I? Who are you? What are you guys doing here? It's an abandoned church. No one comes here for ages. We were just passing by. We are new here. New to where? Our family came just last night. The home beside the highway road, that's our new home. Okay, I am letting you go. I am the guard of this church. Never come here. Go! Now go! সারিকা, সারিকা, চল 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 চল। এই বুড়া নির্ঘাত পাগল। ভাইয়া কি শক্ত করে আমার হাত ধরছিল। চল চল চল, আগে হেঁটে চল। সুরের মতো শক্তি, চল 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 চল। Go! Go from here! Hey boy! What? She had tasted the blood! Don't let her come in! Don't let her come in! চল চল ভাইয়া, তাড়াতাড়ি চল। এই চল, 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 পুরার চল, মাথা চল। পুরাই গেছে। এটা চল। পুরো পাগল। চার্চটার নাম লরেট টুই সেন্ট্রো। সাইম ঠিকই ধরেছিল, চার্চের আশেপাশে এককারে ঘন বসতি ছিল, কিন্তু এই গ্রামের ঘন বসতি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই এলাকাটা ছেড়ে চলে যায়নি, বরং এর পেছনে আছে এক ভয়ঙ্কর রহস্য। বৃদ্ধ লোকটা এই চার্চের গার্ড, এক প্রকারের উন্মাদী বলা চলে। পুরো গ্রাম এই জঙ্গল ছেড়ে চলে যাবার পরও সে একা পড়ে রয়েছে বছরের পর বছর এই চার্চকে পাহারা দেবার জন্য। কিন্তু গার্ড ওরা যাবার সময় এ কথা বললো কেন? শি হ্যাড টেস্টেড দ্য ব্লাড, ডোন্ট লেট হার কাম। সন্ধ্যা প্রায় ঘনিয়ে সামির আর সারিকা মোটামুটি ভালোই ভয় পেয়েছে, আর তাই তো সে চার্চের ওখান থেকে দৌড় দিয়েছে। সে দৌড় এসে একদম শেষ হয়েছে ওদের বাড়ির ব্যাকওয়ার্ডে এসে। পথের মধ্যে ভালো হোঁচট খেয়েছে ওরা দুজন, তাই বাড়ি পৌঁছে ওরা দুজনে চুপিসারে দুজনের ঘরে ঢুকে কাপড় বদলে হাত মুখ ধুয়ে নেয়, যেন চার্চে যা হয়েছে তার ব্যাপারে মা ঘুণক্ষরে টের না পায়। হাত মুখ ধুয়েই দুজন সোজা সোফায় বসে পড়ে টিভি দেখতে, আর এমন একটা ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। কিন্তু টিভি দেখতে দেখতে সামিরের মাথায় সে দুটো লাইন ঘুরতেই থাকে, শি হ্যাড টেস্টেড দ্য ব্লাড, ডোন্ট লেট হার কাম ইন। স্কুল আর কলেজের পড়াশোনা এখন ওদের ঠিকমতো শুরু হয়নি, কারণ বই খাতা আজ আনোয়ার সাহেব কিনে নিয়ে আসবে, তাই ওরা দুজন রাতের খাবার খাওয়ার আগ পর্যন্ত টিভি দেখেই কাটিয়ে দেয়। এই সায়েম, সারিকা, খেতে আসো। তুমি এসো টেবিলে, ওরা আসতেছে। তো তোমার দিন কেমন কাটলো? কি করলা সারাদিন? সায়েম কি মসজিদে গিয়েছিল? এই একটু দম নাও তো। এক গাদা প্রশ্ন এরকম গড়গড় করে কিভাবে করো তুমি? হ্যাঁ, কি কি জিজ্ঞেস করবা তা কি অফিস থেকে ভেবে আসো নাকি? হ্যাঁ, সাইম মসজিদে গিয়েছিল। ওখান থেকে এসে তোমার নির্দেশ মতন তোমার ছেলে ও মেয়ে চার্চেও গিয়েছিল। ও মা, আমি কখন ওদের নির্দেশ দিলাম? ওরা কাল যেতে চাইলো, তাই ওদের আমি বললাম যেতে। তোমার বাচ্চাদের এত লিবারেল ভাবে সব করতে দেওয়াটা একদিন কিন্তু হিতের বিপরীত নিয়ে আসবে। মা, সারিকার জ্বর আসছে, ও বললো রাতে খাবে না। দেখো কাজ, নতুন জায়গায় আসতে না আসতেই জ্বরটা বাঁধালো। আচ্ছা তোরা খেতে বস, আমি গিয়ে ওকে দেখে আসতেছি। তো তোর কলেজ কেমন লাগলো আজকে? আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে। এখন ভালোভাবে লেখাপড়াটা করিস, এটা কিন্তু আমাদের কোম্পানির ইন ক্যাম্পাস কলেজ, নাক কাটিস না কিন্তু। বাবা, সব কথা তো তুমিই বলে দিলা, তুমি একদমই এতগুলো কথা বলো কেমনে বলো তো? পাকা পাকা কথা। শুনলাম মসজিদে গিয়েছিলি? হ্যাঁ বাবা, কলেজ থেকে ফেরার পথে নামাজ পড়ে এসেছি। ফেরার পথে মসজিদ পড়ে নাকি? কই দেখলাম না তো অফিস থেকে আসার সময়। না না বাবা, ওটা ওই মেন রোড থেকে একটু ভেতরে। জুম্মার নামাজের দিন আমি তোমাকে চিনিয়ে দেবো না। এই সারিকার তো প্রচুর জ্বর, আবল তাবল বলতেছে। আর এই হারামজাদা, সন্ধ্যায় কই গেছিলি তোরা? হ্যাঁ, সারিকার হাতটা ওইভাবে কাটা কেন? আর দেখে তো মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, কাটা দাগের চারপাশটা কেমন কালো হয়ে গেছে। এই শোনো না, তোমার অফিসের কোনো ইন ক্যাম্পাস ডক্টর নেই? দেখো না একটু আনা যায় কিনা। দাঁড়াও দাঁড়াও, কল দিচ্ছি, এখনই কল দিচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বিকেলে কি হয়েছে সেটা আগে বলে যাও। না মানে মা, ওই একটা গাছের ডাল চোখা হয়ে বের হয়েছিল, সারিকা দেখে না, ওখানে লেগে কেটে গেছিল আর কি। কিন্তু মা, আমি যখন ওকে খেতে আসার জন্য ডাকলাম তখন তো বসেই ছিল জানলার দিকে মুখ করে। আমাকে বলল জ্বর, তাই খাবে না। ওর বসা দেখে তো তখন মনে হয়নি যে ওর অবস্থা এতটা খারাপ। জানালার দিকে মুখ করে বসেছিল। স্যাম মায়ের কাছে আসল ঘটনাটা লুকিয়ে গেল। আয়েশা সেদিন সন্ধ্যায় যা হয়েছে জানতে পারে, তাহলে স্যামকে আর আস্ত রাখবে না। এদিকে আনোয়ার অফিসের HR কে কল করে জানতে পারলো
ইন ক্যাম্পাস ডাক্তার আজ সন্ধ্যায় শহরে গিয়েছে মেডিসিন আর মেডিকেল ইকুইপমেন্টের নতুন স্টক আনতে, আর সে ফিরবে কাল। উনি বলল কাল ডাক্তার ফিরবার সাথে সাথে ওনাদের বাড়ি পাঠানো হবে, আর এর মাঝে যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে 18 কিলোমিটার দূরে একটা হাসপাতাল রয়েছে, সেখানে কল করলেই অ্যাম্বুলেন্স চলে আসবে। আনোয়ার সাহেব ওনার কাছ থেকে মেডিকেলের নাম্বারটা নিয়ে নিল। এই ফোন দিয়েছিলাম, এই ডাক্তার আজকে এলাকায় নেই, চলো তো গিয়ে দেখি মেয়ের কি অবস্থা। বেশি খারাপ হলে হাসপাতালে কল করে অ্যাম্বুলেন্স আসতে বলি। সারিকা, আম্মু আমি ভেতরে আসছি। এ কি আম্মু, তোমার নাকি জ্বর? তোমার আম্মু বললো তুমি নাকি আবল তাবল বকছো, তুমি নাকি বসে আছো। আমি ঠিক আছি, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। এই সারু, বাবার সাথে কিভাবে কথা বলতেছো? মানে বিদেশে আসতে না আসতে বিদেশের হাওয়া গায়ে লেগে গেছে, তাই না? আর একটু আগে আমি নিজের চোখে দেখে গেলাম তুমি বিছানায় ছটফট করতেছো। তাহলে কি তখন নাটক করতেছিলা? হ্যাঁ, নাটক করছি। এখন তোমরা যাও এখান থেকে। সারিকা! আহা, এই রাত দুপুরে কি শুরু করলে তোমরা, বলো তো? চলো তো চলো, ও ঠিক আছে, ওকে একটু একা শুয়ে থাকতে দাও। এই সায়েম, চলো তোমরা খাবার টেবিলে চলো। বাবা, সারিকার চোখের মনি ওভাবে লাফাচ্ছে কেন? স্যাম খেয়াল করলো সারিকার চোখের মণি এমনভাবে ওপর নিচ করছে যেন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে সারিকার সম্পূর্ণ চোখ সাদা, কিন্তু স্যামের বলার সাথে সাথেই আনোয়ার সেই সারিকার দিকে তাকালো, দেখলো সারিকার চোখ ঠিকই আছে। আনোয়ার তারপর স্যামের দিকে একটু করে তাকিয়ে ওদেরকে নিয়ে আবার নিচের তলায় খাবারের টেবিলে চলে আসে। সায়েম, জলদি খাবার খেয়ে ওঠো, আর খাওয়া শেষ করে প্লেটগুলো ধুয়ে রাখবে। আয়শা, আসো তো, আউট হাউস থেকে ফায়ার প্লেসের জন্য কাঠ নিয়ে আসি। তুমি একটু লাইটটা ধরো। চলো, এই কয়টাই হয়ে যাবে। আনোয়ার, তুমি না বাচ্চাদেরকে একটু বেশি ছাড় দাও। সারিকার ব্যবহারের জন্য তোমার কিন্তু ওকে কিছু বলা উচিত ছিল। আহা, তুমিও কি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলে নাকি? দেখো জায়গাটা নতুন, আর তাছাড়া তুমি বলছিলে যে ও আবল তাবল কথা বলছিল, গায়েও নাকি জ্বর ছিল। তাহলে এমন অবস্থায় কি করে শাসন করি বলো তো? কিন্তু পরে তো গিয়ে দেখলাম একদম ঠিক আছে। না, ও ঠিক ছিল না। নতুন জায়গায় আসলে অনেক সময় বাচ্চাদের মধ্যে ট্রমা ট্রিগার করে। আনোয়ার, ওইটা কি? ওই দেখো, দোতলার জানালা বরাবর গাছে সাদা ফ্রক পরে একটা মেয়ে পা ঝুলে আমাদের দিকে তাকিয়ে আছে না? আরে, ওইটা তো সারিকার ঘরের জানালার সামনেই বসা। জলদি ভেতরে চলো, নিশ্চয়ই ওইটা সারিকার সাথে কিছু একটা করেছে। ওইটা অমন অমন উল্টা হয়ে গাছ থেকে নামতেছে কেন? আয়শা, জলদি জলদি চলো, বাড়ির ভেতরে চলো। সায়েম, সায়েম, জলদি এদিকে আয়। কি হয়েছে বাবা? তুই তোর মায়ের সাথে দাঁড়া, আমি সারিকাকে নিয়ে আসতেছি। মা, কি হয়েছে? তোমরা এমন অস্থির হয়ে আছো কেন? ব্যাকইয়ার্ডের দিকে যেতে যে বড় গাছটা আছে, ওইটা একটা মেয়ের মতো কি যেন সাদা ফ্রক পরে বসেছিল, একদম সারিকার জানালা বরাবর বসেছিল। আমাদেরকে দেখা মাত্র গাছ থেকে উল্টা হয়ে নামতে থাকে। ওইটা নির্ঘাত খারাপ কিছু রে বাবা, ওইটা মানুষ না। কি বলো মা? মা, আমি না তোমার কাছে একটা কথা লুকাইছি, সারিকার হাত না এমনি এমনি কাটে নাই। তারপর স্যাম আর আয়শাকে সম্পূর্ণ সত্যিটা খুলে বলে যে একটা সুতোর বলে লেগে থাকা সুয়ের থেকে সারিকার হাত কেটেছে, আর সে চার্চে কি শুয়েছে। এসব শুনে আয়শার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওর আর বুঝতে বাকি রইল না যে কোনো খারাপ আত্মার বশ করে রাখা সেই সুতোর বল ওরা ধরে সেটাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু এর মধ্যে হলো আরেক বিপত্তি। দোতলা থেকে আনোয়ার জোরে চিৎকার করে বলল, আয়শা, সারিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উপরে সব জায়গায় দেখলাম, কিন্তু সারিকা কোথাও নেই। সাহেব, এই দিকটা দেখতো, পেছনের ঘরে সারিকা আছে কিনা? এই সারিকা কি নিচে? না, আমার সামনে তো পড়ে নাই। তোমরা কি আমায় খুঁজছো? তুমি এই ঠান্ডার মধ্যে বাইরে কি করছো মা? বাবা, আমি কি ঘরে আসবো? তুমি ঘরে আসবে মানে? এক্ষুনি তুমি। মা থামো, কিচ্ছু বলো না, চার্চের গার্ড বলেছিল ডোন্ট লেট হার কাম ইন। আয়শা, ছাদের দিকে তাকাও। হায় আল্লাহ, সারিকা ছাদের ফ্লোরে এইভাবে ঝুলে আছে কিভাবে? আর সারিকা এখানে হলে
বাইরে ওটা কে? I will kill you all and take your daughter with me. In the name of the Father, Son, and the Holy Spirit, I command you to move! Oh, Holy Spirit, help me! Help me! You all, come quick! Come with me! But who are you? I'm the church guard. When I saw your daughter's hand is bleeding, I was sure that she will attack you tonight. But our daughter? Where is she? Where is your daughter? Look at the ceiling. Hey, you mister, you son, and you boy, you come here. When I will throw the water, she will fall and you have to catch and run for my car. Okay. In the name of the Father, Son, and the Holy Spirit. Now go and run for my car. Go get in, go! এই চলো তাড়াতাড়ি চলো, সবাই চলো। ওরা দৌড়ে গাড়ির দিকে ছুটে অজ্ঞান সারিকাকে নিয়ে। গাড়িতে ওঠার সাথে সাথেই চার্চের গার্ড দরজা লাগিয়ে সিটি হসপিটালের দিকে গাড়ি ছোটায়। আর যাওয়ার পথে ওদেরকে সব ঘটনা খুলে বলে যে এই গ্রামে একসময় অনেক মানুষ ছিল, আর ওদের সাথেই বাস করতো ইসাবেলা নামে এক মহিলা, যে কিনা লুকিয়ে কালো জাদু চর্চা করত। একবার সে ইসাবেলা কালো জাদু করতে গিয়ে গ্রামবাসীর কাছে ধরা খেয়ে যায়। গ্রামের মহিলারা ইসাবেলাকে প্রচুর মারধর করে গ্রাম থেকে বের করে দেয়, অনেকটা আধমরা করে। গ্রামের লোকদের উপর ক্ষোভে সে আধমরা ইসাবেলা তার জীবনের শেষ কালো জাদু শয়তানকে উৎসর্গ করে। ইসাবেলা তার মাথার চুল নিজের হাতে টেনে ছিঁড়ে অনেকগুলো সুতোর বলের মতন বানায়। শেষে মন্ত্র পড়ে সে মারা যায়। কিন্তু ঘটনা শুরু হয় তার ঠিক পর থেকে। গ্রামে প্রায় সন্ধ্যা রাতে একটা মেয়ে সেই সুতোর বল বিক্রি করতে আসতো। বাড়ির প্রধান ফটকে এসে হাঁক দিত, আই হ্যাভ সাম গুড কটন, ডু ইউ ওয়ান্ট টু বাই সাম, মে আই কাম ইন টু শো দ্যাট। যেই এই মেয়েকে বাড়িতে ঢুকবার অনুমতি দিত তার পুরো পরিবার সে রাতে গায়েব হয়ে যেত। অর্ধেক গ্রাম এভাবে খালি হয়ে যায়, আর বাকিরা গ্রাম ছেড়ে চলে যায়। শুধু এই গ্রাম ছাড়ে না ইসাবেলা সে কটন বল আর তার কালো জাদু। আর সেই ইসাবেলার খপ্পরে পড়েছে সারিকা। ওরা সিটি হসপিটালে পৌঁছবার সাথে সাথে আনোয়ার তার কোম্পানির এইচআরকে এইসব ঘটনা কল করে বলে আর জলদি বাড়ি পরিবর্তনের জন্য নির্দেশ দেয়। সারিকা প্রাথমিক চিকিৎসা নেবার পর সুস্থ হলেও মানসিক আর আর্থিকভাবে অসুস্থ থেকেই যায়। আর তাই হাসপাতাল থেকে ফিরবার পর আনোয়ার সারিকাকে আর সায়েমকে সেখানকার মসজিদের হুজুরের কাছে নিয়ে গিয়ে শরীর বন্ধ করার ব্যবস্থা করে। তারপর থেকে আনোয়ার ও তার পরিবারের আর তেমন কোনো ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মাঝে মধ্যেই সারিকা মাঝরাতে দেখতে পায় যে ওর ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে, আর তার হাতে একটা সুতোর বল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প হরর অফ ইসাবেলা। এখানে শেষ করছি আজকের গল্প, কিন্তু শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি কলাকৌশলীদের নাম। আজকের এই গল্পটি লিখেছেন আপনাদের জন্য ভূতম প্যাঁচা ও নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আনোয়ারের চরিত্রে ছিলেন আলিফ, আয়েশা ও সারিকার চরিত্রে প্রিয়ন্তী, সায়েমের চরিত্রে আবির এবং রিচার্ডের চরিত্রে হিমেল ও চার্চ গার্ডের চরিত্রে ছিল প্রিন্স। তো আমি আজকের মতো এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় অর্থাৎ সোমবার রাত 11টায় হাজির হচ্ছি নতুন কুয়াশা ক্লাসিকের গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।